ওমিক্রন ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশকে ফেলেছে ভারত, বাধ্যতামূলক পিসিআর টেস্ট করতে হচ্ছে ভ্রমণকারীদের। বিশ্বের 24টি দেশে শনাক্ত হলো ওমিক্রন, আফ্রিকার দেশগুলোয় নিষেধাজ্ঞা আরোপকে ভ্রমণ বর্ণবাদ বলল জাতিসংঘ। ইউক্রেন ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র রাশিয়া, যে কোনো সময় প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালাবে পুতিন প্রশাসন, অভিযোগ ওয়াশিংটনের। এবারে যাচ্ছি পুরো খবরে। ওমিক্রন আতঙ্কে ঝুঁকিপূর্ণ দেশের নতুন তালিকা করেছে ভারত, যাতে আবারও বাংলাদেশের নাম উঠেছে। তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বুধবার থেকেই বিমানবন্দরগুলোতে নমুনা পরীক্ষা শুরু হয়। আলাদাভাবেও নানা কড়াকড়ি আরোপ করেছে কিছু রাজ্য। এপ্রিল মেতে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ রূপ দেখেছিল ভারত। রেকর্ড সংক্রমণ আর মৃত্যুর মিছিলে বিপর্যস্ত হয় রাজধানী দিল্লি সহ বেশ কটি শহর। ভয়াবহ দুটি ওয়েভ মোকাবেলার পর এখন অনেকটা নিয়ন্ত্রণে ভারতের মহামারী পরিস্থিতি। তাই ওমিক্রন নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মোদী সরকার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ফেরত এক যাত্রীর শরীরে শনাক্ত হয় করোনা। ওই ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা অবশ্য জানা যায়নি। তবুও সতর্ক সরকার। ঝুঁকিপূর্ণ তালিকার দেশ থেকে আগতদের বিমানবন্দরেই করতে হবে নমুনা পরীক্ষা। ইন্টারন্যাশনাল অ্যারাইভাল जो हैं ঝুঁকিপূর্ণ নিরাপদ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে বিদেশ থেকে আগতদের। ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীদের পিসিআর টেস্ট করতেই হবে। বিমানবন্দরে তাদের নমুনা সংগ্রহ, পরীক্ষা আর ফলাফল বের করা হবে। টেস্টিং करने के बाद ही ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা থেকে শুরুতে বাংলাদেশকে বাদ দেয়া হলেও দুদিন পরে আবার যুক্ত করা হয়েছে। এছাড়া তালিকায় আছে ব্রিটেন সহ ইউরোপের সব দেশ, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ব্রাজিল, চীন, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও ইসরায়েল সহ কয়েকটি দেশ। ঝুঁকিপূর্ণ তালিকার বাইরের 5% যাত্রীরও করা হচ্ছে কোভিড টেস্ট। চেন্নাই, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সব বিমানবন্দরই বিদেশ থেকে আসা যাত্রীদের লম্বা লাইন। পিসিআর টেস্টের জন্য তাদের অপেক্ষা দীর্ঘ সময়ের। নমুনা পরীক্ষায় অব্যবস্থাপনা নিয়ে আছে নানা অভিযোগ। এখানে পুরো ব্যবস্থা বেশ ঝামেলার। ইউক্রেনে 15 মিনিট অপেক্ষা করলেই চলে। দুর্ভোগ হলেও আমাদের পরিস্থিতি বুঝতে হবে। সরকারের জারি করা নির্দেশনা মেনে সহায়তা করা উচিত। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নমুনা পরীক্ষা পদ্ধতি আরো দ্রুত করার উদ্যোগ নিতে হবে। টেস্টের হারও বাড়াতে হবে। দেশে ভাইরাস প্রবেশ করেছে কিনা শুরুতেই শনাক্ত করা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। কেন্দ্রের নির্দেশনার বাইরেও বিশেষ সতর্কতা নিয়েছে বিভিন্ন রাজ্য। বিদেশিদের জন্য দরজা বন্ধ করেছে সিকিম। কড়াকড়ি আরোপ করেছে তামিলনাড়ু প্রশাসনও। আগামী 15 ডিসেম্বর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা থাকলেও সে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ব্যাপারে আমরা বিস্তারিত জানতে চাই। ভারতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছে। সুকান্ত, এই যে তালিকাভুক্ত 25টি দেশ, তাদের জন্য আর কি কি ধরনের নিয়ম রাখা হয়েছে ভারতে সেটি জানতে চাই। বিশেষ করে পিসিআর টেস্টের পরও কোয়ারেন্টাইন দরকার হবে কিনা, কি জানতে পেরেছেন? দেখুন, আরটিপিসিআর টেস্ট করার পর যারা বিদেশ থেকে আসছেন ভারতে, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র সে বাংলাদেশ হোক বা যে 25টি দেশকে ইতিমধ্যে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার, যেটা গতকাল পর্যন্ত 17টি ছিল। কিন্তু আজকে সংসদে যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি জানান 25টা দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। যেহেতু ইন্দোনেশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের যারা নাগরিক বা ব্যবসায়ী তাদের যাতায়াত আছে, সেই থেকে এই রোগ সংক্রমণ হতে পারে। সেই জন্যই কিন্তু এই আশঙ্কা করেই কিন্তু বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই 25টি দেশের তালিকায়। ইতিমধ্যে কিন্তু সংসদে এই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী যেমন গুরুত্ব দিয়েছেন যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অবশ্যই এই ওমিক্রনের যে টিকা, সেই টিকা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু সেই টিকা কিন্তু বার করতে হবে। পাশাপাশি করোনার যে বুস্টার ডোজ, সেটাও কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আজকের এই যে সংসদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, তাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর কিন্তু চিহ্নিত করেছেন, যার মধ্যে গতকালকেই কিন্তু দিল্লি বিমানবন্দরে 6 জন লন্ডন থেকে ফিরেছেন ভারতীয়,
তাদের শরীরে কিন্তু এই ওমিক্রনের ভাইরাস পাওয়া গেছে, তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং মেডিকেল ভিসা ছাড়া সমস্ত যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু এই আরটিপিসিআর টেস্ট হবে। তারপর সেখানে যদি চিহ্নিত হয় তার এই মারণ রোগের জীবাণু রয়েছে, তাকে তাহলে কিন্তু কোয়ারেন্টিনে পাঠানো হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা রয়েছে কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশ। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ভারত থেকে জানছিলাম সেখানকার বিধিনিষেধের খবর, নতুন বিধিনিষেধের খবর। এদিকে নিত্য নতুন দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত 24টি দেশে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রথমবার শনাক্ত হয় এই ভ্যারিয়েন্ট। মার্কিন স্বাস্থ্য বিভাগ জানায় 22 নভেম্বর দেশে ফেরার এক সপ্তাহ পর করোনা পজিটিভ হন সান ফ্রান্সিসকোর এক ব্যক্তি। টিকা 2 ডোজই নিয়েছিলেন তিনি। সেলফ কোয়ারেন্টাইনে থাকা ওই বাসিন্দার সংস্পর্শে আসা অন্যদেরও চিহ্নিত করা হয়েছে। সৌদি আরবেও প্রথমবারের মতো ওমিক্রনের সংক্রমিত একজন শনাক্ত হয়েছেন। তিনি সম্প্রতি উত্তর আফ্রিকা থেকে দেশে ফেরেন। ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত দ্বিতীয় রোগী চিহ্নিত হয়েছে জাপানে। ওমিক্রন নয়, একের পর এক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলো। আফ্রিকার দেশগুলোর উপর নিষেধাজ্ঞাকে ভ্রমণ বর্ণবাদ বলছে জাতিসংঘ। সংক্রমণ ঠেকাতে শুধু এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে অভিহিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দাবি, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর নয়, এখনও এমন প্রমাণ মেলেনি। দক্ষিণ আফ্রিকায় গেল সেপ্টেম্বর থেকেই কমতে শুরু করে করোনার প্রকোপ। 10 দিন আগেও দেশটিতে দৈনিক শনাক্ত ছিল 500-এর ঘরে। এক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা এখন বাড়ছে জ্যামিতিক হারে। 29 নভেম্বর শনাক্ত 2000-এর ঘরে থাকলেও 1 ডিসেম্বর তা ছাড়িয়েছে 8500। ওমিক্রন আতঙ্কে আফ্রিকা সহ বিভিন্ন দেশের উপর দেয়া হচ্ছে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, বৈষম্যমূলক এই আচরণের কারণে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্ব। বিশ্বের সব অঞ্চলেই ভাইরাস রয়েছে, কিন্তু বিশেষ করে একটি অঞ্চলের উপর যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তা অগ্রহণযোগ্য। কারণ বিশ্ব অর্থনীতির বড় একটি অংশ আসে আফ্রিকার অঞ্চল থেকে। দেখুন, এরই মধ্যে ইউরোপ ও আমেরিকাতেও ওমিক্রন শনাক্ত হয়েছে। তাই ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, নিরাপদে কিভাবে চলাচল স্বাভাবিক রাখা যায় সেই বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে। একই সুর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের। বলছেন, এখন পর্যন্ত সবগুলো ভেরিয়েন্টের বিরুদ্ধে কাজ করছে অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলো। এছাড়া 24 ঘন্টার মধ্যে আরও কিছু তথ্য মিলবে ওমিক্রন সম্পর্কে। তাই ভ্রমণ নিষেধাজ্ঞা না দিয়ে দ্রুত ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিতের আহ্বান সংস্থাটির। ওমিক্রনের ভয়াবহতা সম্পর্কে দ্রুতই বিস্তারিত জানা যাবে। তবে এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ করবে না, এখনো এমন কোনো তথ্য মেলেনি। তাই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা দেখি না, বরং এতে নেতিবাচক প্রভাব পড়বে। এদিকে কোভিডের নতুন ধরন নিয়ন্ত্রণে সব মার্কিনীকে বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী কয়েক সপ্তাহ বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ভাইরাসটির ভয়াবহতা ঠেকাতে 17 ডিসেম্বর থেকে 23 দিনের রাত্রিকালীন কারফিউ জারি করেছে লেবানন সরকার, যা প্রযোজ্য হবে ভ্যাকসিন না নেয়া মানুষদের জন্য। এছাড়া পেরুর সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইকুয়েডর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পর বিরল রক্ত জমাট বাঁধার কারণ উদ্ধার করেছেন গবেষকরা। বুধবার যুক্তরাষ্ট্র ও কার্ডিফ ভিত্তিক গবেষকদের একটি দল প্রকাশ করে সূত্রটি। তাদের দাবি, রক্তের একগুচ্ছ প্রোটিন ভ্যাকসিনের মূল উপাদানগুলোকে শরীরে প্রবেশের সময় আটকে দেয়, যার ফলে চেইন রিয়াকশন তৈরি হয়, জমাট বেঁধে যায় রক্ত। প্রতিকার কি, এই ব্যাপারে চূড়ান্ত কিছু বলা হয়নি। তবে করোনা থেকে সুস্থ এবং ভয়াবহ অ্যালার্জি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভ্যাকসিনের পরিমাণে তারতম্য আনার পরামর্শ। বিরল এই স্বাস্থ্য সমস্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 73 জন। চীনকে টেক্কা দিতে এবার $340 বিলিয়ন মহাপরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বজুড়ে বিভিন্ন প্রকল্পে এই অর্থ বিনিয়োগ করা হবে। বুধবার এই তথ্য জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্লোবাল গেটওয়ে। মূলত বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড কর্মসূচির জবাবেই এই পদক্ষেপ। কমিশন প্রধানের আশাবাদ, টেকসই অবকাঠামো নির্মাণে বিভিন্ন দেশের বিশ্বস্ত অংশীদার হবে প্রকল্পটি। যে কোনো প্রকল্পের নকশায় জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়নের কথা বলেন তিনি।
Global Gateway is the European Union's plan or গ্লোবাল গেটওয়ে প্রকল্পের আওতায় 2027 সাল পর্যন্ত বিনিয়োগ করা হবে 300 বিলিয়ন ইউরো। প্রকল্পটি ভিন্নভাবে পরিচালনা করতে চায়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জকেও বিবেচনায় নেওয়া হবে। জলবায়ু, স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয়গুলোকে আমলে নিয়েই হবে সব পরিকল্পনা। গুরুত্ব পাবে গ্রিন অর্থনীতি। ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া। আজই আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে দুদেশের বৈঠক হওয়ার কথা। তার আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে কোনো মুহূর্তে প্রতিবেশী রাষ্ট্রে আগ্রাসন চালাতে প্রস্তুত রাশিয়া। হুঁশিয়ারি, এমনটা হলে পাল্টা সামরিক জবাব এবং নিষেধাজ্ঞার কবলে পড়বে পুতিন প্রশাসন। এদিকে মস্কোর অভিযোগ, সীমান্তে সেনাবাহিনীর অর্ধেক বহর মোতায়েন করেছে কিয়েভ। সীমান্তে চলছে রাশিয়ার শীতকালীন সামরিক মহড়া। ইউক্রেনের সাথে উত্তেজনা আর টানাপোড়েনের মধ্যে প্রদর্শন করা হচ্ছে পেশি শক্তি, যাতে ভারী ও অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে অংশ নিচ্ছে অন্তত 10,000 সেনা সদস্য। পুতিন প্রশাসনের এই তোড়জোড়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুললেন গুরুতর অভিযোগ। জানান প্রতিবেশী রাষ্ট্রে যে কোনো মুহূর্তে হামলা চালাতেই এর রণপ্রস্তুতি। ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা রাশিয়ার। সীমান্তে দেশটির সেনাবহরের রণপ্রস্তুতিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বেড়েছে অপপ্রচারও। 2014 সালেও প্রতিবেশী রাষ্ট্রে হামলার আগে রাশিয়ার কূটকৌশল দেখেছে বিশ্ব। আশঙ্কা, খুব শিগগিরই তারা আক্রমণ শুরু করবে। এমনটা হলে নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখোমুখি হবে মস্কো, আর নেটোর তরফ থেকে মিলবে সামরিক জবাব। যদিও উল্টো অভিযোগ মস্কোর। দাবি, জোরালো সামরিক মহড়া চালিয়েছে কিয়েভ। এমনকি সংঘাতপূর্ণ দোনবাস এলাকায় মোতায়েন সেনাবাহিনীর অর্ধেক সদস্য। সীমান্তে শক্তিমত্তা সেনা সদস্য সাজোয়াজান বাড়িয়ে যাচ্ছে ইউক্রেন। সংঘাতপূর্ণ এলাকায় দেশটি মোতায়েন করেছে 1,25,000 সেনা। অনেকেই জানেন না এটি ইউক্রেন সেনাবাহিনীর অর্ধেক। দুই পরাশক্তির লড়াইয়ে আতঙ্কিত ইউক্রেন। সম্মুখ যুদ্ধ নয়, বরং শক্তিধর প্রতিবেশীর সাথে শান্তি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে দেশটি। কোনোভাবেই সত্যটা এড়িয়ে যেতে পারবো না আমরা। শক্তিশালী প্রতিবেশী রাশিয়ার সাথে সরাসরি সংলাপ ছাড়া যুদ্ধ এড়ানো অসম্ভব। এ প্রস্তাবনায় সায় রয়েছে মিত্রদের। আর দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে সেনাবাহিনী মোতায়েন থাকবে, সেটাই স্বাভাবিক। ঘটনাটিকে রং চড়িয়ে বরং উপস্থাপন করছে রাশিয়া। 2013 সালের শেষ নাগাদ ক্রাইমিয়া ইস্যুতে তুমুল সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী। পশ্চিমাদের বিরোধিতা সত্ত্বেও পরের বছর 16 মার্চ গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে যুক্ত হয় ক্রাইমিয়া। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দুর্গম সাগাইং অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। প্রাণ ভয়ে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। বুধবার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 বেসামরিক নাগরিক। দেপাইন লোকালয়ের অন্তত 15টি গ্রাম হামলার শিকার। বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের ঘরবাড়ি। এদিকে ভিন্ন বিবৃতিতে অঞ্চলটিতে সক্রিয় সশস্ত্র সংগঠন পিডিএফ জানিয়েছে, সামরিক বহরে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে তারা। প্রাণ গেছে কমপক্ষে 20 সেনা সদস্যের। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে দেশের নিয়ন্ত্রণ গ্রহণের পর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথমবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সাগাইং অঞ্চল। ভারতের জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বুধবার পুলওয়ামায় জেলায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, কাসবায়ের এলাকায় ঘাঁটি গেড়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এমন খবরে অভিযান শুরু করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে সন্ত্রাসীরা। দীর্ঘ সময় ধরে এই গোলাগুলি চলে। পরে তল্লাশি চালিয়ে 2 জনের মরদেহ মেলে। অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার। দিল্লির অভিযোগ, অর্থ ইন্ধন দিয়ে সরাসরি চরমপন্থীদের সহযোগিতা করে ইসলামাবাদ। যদিও সব অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী দেশটি। দাবি, কাশ্মীরের জনগণের প্রতি শুধু কূটনৈতিক সমর্থন জানিয়েছে তারা। এবার হত্যার হুমকি দেয়া হলো ডেমোক্রেট দলের মুসলিম আইন প্রণেতা ইলহাম ওমরকে। ভয়েসমেলের মাধ্যমে মিনেসোটায় আইন প্রণেতাকে দেওয়া হয় হুমকি। এই ঘটনায় ক্ষুব্ধ ইলহান দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে রিপাবলিকান এক আইন প্রণেতা ইলহান ওমরকে সন্ত্রাসী দলের সদস্য আখ্যা দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন। মিনেসোটার আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানামুখী চাপ এবং কটূক্তির শিকার হয়ে আসছেন ইলহান ওমর। এবার হত্যার হুমকি দেয়া হলো এই মুসলিম আইন প্রণেতাকে। ভয়েস মেইলে তাকে হত্যার হুমকি দেয় অজ্ঞাত এক ব্যক্তি। সংবাদ সম্মেলনে তাই নিয়ে ক্ষোভ জানান ইলহান ওমর।
almost guarantee you that these people are rising up and you will be tried for a military tribunal. শুধুমাত্র মুসলিম হবার কারণে একজন আইন প্রণেতাকে এভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এই অবস্থায় বিষয়টিকে চুপচাপ সহ্য করার কোনো সুযোগ নেই। এ ধরনের আচরণ বন্ধ করতে হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এর আগে গেল সপ্তাহে ইলহানকে নিয়ে কটূক্তি করেন রিপাবলিকান আইন প্রণেতা লরেন বোয়েবার্ট। সোমালি বংশোদ্ভূত এই মুসলিমকে ক্যাপিটল হিলের জিহাদ স্কোয়াডের সদস্য আখ্যা দিয়ে ঠাট্টা করেন তিনি, যা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় মার্কিন রাজনীতিবিদদের মধ্যে। লরেনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, সেখানেও সমালোচিত হয় তার মন্তব্য। যখন আমারই একজন সহকর্মী যিনি আইন প্রণেতা শুধুমাত্র বিরোধী মতের কারণে আমাকে সন্ত্রাসী আখ্যা দেন, তখন এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। তিনি বলেছেন আমি নাকি পুরো ক্যাপিটাল উড়িয়ে দেব বোমা দিয়ে। এটা বলে শুধু তিনি আমাকেই অপমান করেননি, পুরো দেশে লাখ লাখ মুসলিমকে অপমান করেছেন। চলতি বছরের জুনে ফিলিস্তিনের যুদ্ধাপরাধ ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় নিজ দলের তোপের মুখে পড়তে হয় ইলহান ওমরকে। মুশফিক হাসান, যমুনা নিউজ। কিশোর অপরাধ নয় বরং প্রাপ্তবয়স্কদের ধারায় মিশিগানের স্কুলে হামলাকারীর বিরুদ্ধে দায়ের করা হলো মামলা। বুধবার 15 বছরের ইথান ক্রামলির বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং হত্যাকাণ্ডের চার্জ গঠন করা হয়। সেটি নিয়ে এখন জোর সমালোচনা চলছে। জবাবে ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর জানান, প্রাথমিকভাবে একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধরা হয়েছে। এ ব্যাপারে পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসেছে। হামলার কয়েক ঘন্টা আগেও স্কুলটি পরিদর্শন করেন ওই কিশোরের অভিভাবক, যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দেয়নি হামলাকারী। আইনজীবীর দাবি, যথাযথ শাস্তি নিশ্চিত করা না গেলে অন্যরা সাহস পাবে। মঙ্গলবার অক্সফোর্ড হাই স্কুলে এলোপাতাড়ি গুলি ছড়ে শিক্ষার্থী, তাতে প্রাণ হারান কমপক্ষে 4 জন। মেক্সিকোর একটি কারাগারে দুর্ধর্ষ হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে 9 কয়েদিকে। বুধবার দেশটির হিদালগো প্রদেশে এই নাটকীয় ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কারাগারে ভারী অস্ত্র নিয়ে উপস্থিত হয় দলটি। 2টি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। ছুটতে থাকে গুলি। এ সময় 2 পুলিশ সদস্য আহত হন। সেই সুযোগে ভেতরে প্রবেশ করে বন্দুকধারীরা, বের করে আনে 9 বন্দীকে। স্থানীয় গণমাধ্যম বলছে, মুক্ত কয়েদিদের মধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর নেতাও রয়েছেন। তাদের সন্ধানে যৌথ অভিযান চলছে। ফিলিস্তিনের রামাল্লায় 2 ইসরায়েলি ঢুকে পড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বুধবার আগুন ধরানো হয় তাদের গাড়িতে। কর্তৃপক্ষ জানায়, গাড়ি নিয়ে রামাল্লায় প্রবেশের পর ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। ভাঙচুর চালিয়ে এক পর্যায়ে গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। ফিলিস্তিনি পুলিশ এসে ওই ইসরায়েলিদেরকে উদ্ধার করে। পরে নিরাপত্তা বাহিনীর প্রহরায় তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ইসরায়েলি সেনাদের দাবি, সামান্য আহতও হয়েছেন তারা। ওই ব্যক্তিরা কেন রামাল্লায় প্রবেশ করেছিল তা জানা যায়নি। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শেওয়ার রবিত শহরের পুনর্দখল নিল ইথিওপিয়া সেনাবাহিনী। বুধবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সরকারের মুখপাত্র। জানানো হয়, প্রধানমন্ত্রী আবিই আহমেদের নেতৃত্বে ফ্রন্টলাইনে লড়াই করছে সামরিক বাহিনী। কয়েকদিনই পুনরায় দখলে নিল মেজেজো, মোলেলা, রাসা সহ আশপাশের এলাকা। সরকারের দাবি, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা লালিবেরা এলাকাটিও বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। আগস্টে ঐতিহাসিক শহরটি দখলে নিয়েছিল সশস্ত্র সংগঠন টিপিএলএফ। গত বছর থেকেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে সরকারের সাথে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 10,000 মানুষ। দর্শক, এই ছিল যমুনা আইরেসকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।